গল্পকথনবিদ কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা পোকা। আজ প্রথম পর্ব। আলতাফ হোসেনের নামের শেষে অনেকগুলি অক্ষর। আলতাফ হোসেন, BA অনার্স, MA BT LLB। প্রতিটি অক্ষরের পেছনে কিছু ইতিহাস আছে। যেহেতু পোকার নায়ক আলতাফ হোসেন, সেহেতু তার ইতিহাস জানা থাকলে পোকার বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে। অনার্স থেকে শুরু করা যাক। আলতাফের ইচ্ছা ছিল পাস কোর্সে পড়া। তার দূর সম্পর্কের মামা AG অফিসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বজলুর রহমান বললেন, অনার্স পড়, শুনতে ভালো লাগে। আলতাফ হোসেন ক্ষীণ গলায় বললেন, ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ, অনার্সে ভর্তি হতে পারবো না মামা। বজলুর রহমান বললেন, চেষ্টা করে দেখ, কত আজে বাজে সাবজেক্ট আছে, পল সায়েন্স ফল সায়েন্স। আলতাফ অনেক খুঁজে পেতে জগন্নাথ কলেজে অনার্সে ভর্তি হয়ে গেল। বজলুর রহমান বললেন, খাটাখাটনি করে পড়, খাটাখাটনি কখনো বৃথা যায় না, কথায় আছে খাটে মানুষ ঘাঁটে না। আলতাফ প্রচণ্ড খাটাখাটনি করল। অনার্স পরীক্ষার রেজাল্ট বের হবার পর সে তার মামার পা ছুঁয়ে সালাম করল। ক্ষীণ গলায় বলল, রেজাল্ট হয়েছে মামা। বজলুর রহমান বিছানায় শুয়েছিলেন, তিনি উঠে বসলেন। উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি রেজাল্ট? থার্ড ক্লাস পেয়েছি মামা। বজলুর রহমান সাহেবের উৎসাহ মরে গেল। তিনি হতাশ গলায় বললেন, এত পড়াশোনা করে শেষে থার্ড ক্লাস? জি মামা। থার্ড ক্লাস নিয়ে তো চাকরি বাকরি কিছুই পাবি না, এখন করবি কি? আপনি বলে দিন মামা। MA দিয়ে দে, MA পাস থাকলে থার্ড ক্লাসের দোষ কাটা যায়। ভালো মতো পড়াশোনা করে MA দে, খাটাখাটনি কর, কথায় আছে খাটে মানুষ ঘাঁটে না। আলতাফ হোসেন খুব ভালো মতো পড়াশোনা করে MA দিল। রেজাল্ট বের হবার পর যথারীতি পা ছুঁয়ে মামাকে সালাম করল। বজলুর রহমান শঙ্কিত গলায় বললেন, কিরে, এবারও থার্ড ক্লাস? জি মামা। থার্ড ক্লাসে তুই তো দোকান দিয়ে ফেলেছিস রে গাধা। আলতাফ হোসেন ক্ষীণ স্বরে কি যেন বলল, পরিষ্কার বোঝা গেল না। তার বেশিরভাগ কথাই পরিষ্কার বোঝা যায় না, তবে তার চোখ ভিজে উঠল। বজলুর রহমান বললেন, যা হবার হয়ে গেছে, এখন চাকরি বাকরি খোঁজ, রোজগার পাতির চেষ্টা তো দেখা দরকার। আমার ঘাড়ে বসে আর কতদিন খাবি? আর থার্ড ক্লাস নিয়ে মন খারাপ করিস না, ডিগ্রিটাই সবাই দেখবে, ক্লাসকে দেখবে, এত সময় কার আছে? তাছাড়া থার্ড ক্লাস পাওয়াও সহজ না, এক চান্সে পেয়েছিস, এটা কম কথা না। মামার উপদেশ মতো আলতাফ হোসেন চাকরির খোঁজে লেগে গেল। 2 বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চাকরি খুঁজল, কিছুই হলো না। বজলুর রহমান বললেন, BTটা দিয়ে ফেল, BT থাকলে স্কুলের চাকরি পেয়ে যাবি। স্কুলের চাকরিতেই আজকাল মজা, প্রাইভেট টিউশনি করাবি, 2 হাতে টাকা কামাবি। স্কুল মাস্টারই আজকাল কেউ করতে চায় না, ওই লাইনে চাকরি খালি আছে। আলতাফ হোসেন BT পাশ করল। স্কুলের কোনো চাকরি জোগাড় করা গেল না। স্কুলে সায়েন্স গ্র্যাজুয়েট চায়, MA BT চায় না। আরও 2 বছর গেল। বজলুর রহমান বললেন, LLBটা দিয়ে দিবি নাকি? আইনের একটা ডিগ্রি থাকলে সুবিধা হবে। আলতাফ হোসেন LLB ডিগ্রি নিয়ে নিল। চাকরির কোনো সুবিধা হলো না। বজলুর রহমান হতাশ হয়ে একদিন বললেন, বিয়ে করবি? অনেক সময় বিয়ে করলে ভাগ্য ফেরে, কথায় আছে স্ত্রী ভাগ্যে ধন, দেখবি বিয়ে করে? আলতাফ হোসেন অস্পষ্ট গলায় বলল, জি আচ্ছা। চাকরি পাওয়া না গেলেও বিয়ের মেয়ে পেতে অসুবিধা হলো না। 8-10টি মেয়ের সন্ধান পাওয়া গেল। এই মেয়েগুলির অভিভাবকদের কথা শুনলে মনে হতে পারে এরা বেকার ছেলেই খুঁজছিল। একজন তো বলেই ফেলল, পাত্র হিসেবে বেকার ছেলের তুলনা নেই, এরা খুব স্ত্রীভক্ত হয়ে থাকে, চাকরি বাকরি নেই তো, তাই স্ত্রীকে খুব মানে।
আরে ভাই, চাকরি তো একসময় হবেই, রিজিক আল্লাহর হাতে, মানুষের হাতে থাকলে চিন্তার বিষয় ছিল। বজলুর রহমান মেয়ে দেখে বাড়াতে লাগলেন। আষাঢ় মাসের 9 তারিখে বিয়ের কথা পাকা করে 1 কেজি বাসি সন্দেশ হাতে বাসায় ফিরলেন। মেয়ের নাম হোসনে আরা। লালমাটিয়া কলেজে বিয়ে পড়ে। গায়ের রং ময়লা হলেও মাথা ভর্তি চুল। বজলুর রহমান রাতে খেতে বসে খুব আগ্রহের সঙ্গে হোসনে আরার লম্বা চুলের গল্প করতে গিয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী মনোয়ারা কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না। শুধু তার মেয়ে দুলারি চোখ বড় বড় করে শুনছে। বজলুর রহমান তৃপ্ত গলায় বললেন, মেয়ের চুল 1.22 মিটার লম্বা। তেমন কেউ বিস্মিত হল না, শুধু দুলারি বলল, তুমি কি গজফিতা দিয়ে মেপেছ? আমি মাপব কেন? ওরা নিয়মিত মাপে। তাহলে তো আমাদেরও মাপতে হবে। তুমি একটা গজফিতা কিনে নো তো বাবা। তিনি বিরক্ত গলায় বললেন, তুই এমন বাঁকা কথা বলছিস কেন? কি হলো? দুলারি বলল, 1 মিটার সমান কত ফুট তুমি কি জানো বাবা? না, জানি না। তোমার উচিত ছিল ওদের জিজ্ঞেস করা। মিটারের হিসাব তো সবাই জানে না, গজ ফুটের হিসাব জানে। বজলুর রহমান চিন্তিত মুখে মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কেমন যেন কাটা কাটা কথা বলছে। ধমক দিবেন কিনা বুঝতে পারছেন না। দুলারি তার বড়ই আদরের মেয়ে, তাকে ধমক দেয়া তার পক্ষে সম্ভব না। তাছাড়া 2 দিন পর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বাপের বাড়িতে যে কটা দিন থাকবে আদরে থাকুক। দুলারি বড়ই খেয়ালি ধরনের মেয়ে। ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে পড়া ছেড়ে দিল। বই নিয়ে বসলেই নাকি তার মাথা ধরে। বজলুর রহমান মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সে বিয়েও করবে না। মূর্খ অবস্থায় বিয়ে করব নাকি? শ্বশুরবাড়িতে রোজ কথা শুনতে হবে, আগে ইন্টারমিডিয়েট পাশ করি তারপর বিয়ে। বজলুর রহমান বিস্মিত হয়ে বললেন, তুই তো পড়াশোনাই ছেড়ে দিয়েছিস, পাশ করবি কিভাবে? মাথা ধরা রোগটা কমলেই পড়াশোনা শুরু করব। 4 বছর ঘরে বসে থাকার পর দুলারি আবার কলেজে ভর্তি হয়েছে। নিয়মিত কলেজে যাচ্ছে, রাত জেগে পড়াশোনা করছে। এমন খেয়ালি মেয়ের সাথে তাল মিলিয়ে চলা মুশকিল। বজলুর রহমান তাল মিলিয়ে চলার চেষ্টা বাদ দিয়েছেন। মেয়ের সঙ্গে কথা যা বলার তিনি তা মেয়ের মার মাধ্যমে বলার চেষ্টা করেন। এই যে মেয়ে এখন ক্যাটক্যাট করে কথা বলছে, তাকে একটা ধমক দেওয়া উচিত, তা দিতে পারছেন না। দুলারিকে ধমক দেওয়ার সমস্যা আছে। ধমক দিলে সে কিছুই বলবে না, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। তার দরজা বন্ধ মানে ভয়াবহ ব্যাপার। একবার কাঠ মিস্ত্রি এনে দরজা কাটাতে হয়েছিল। করাত ফরাত এনে কেলেঙ্কারি কাণ্ড। দুলারি বলল, বাবা, তুমি কি হোসনে আরা বেগমের লম্বা চুলের কোনো স্যাম্পল এনেছ? না। ভুল করেছ, স্যাম্পল আনা দরকার ছিল। বজলুর রহমান নিজেকে সামলাতে পারলেন না। স্ত্রীকে বললেন, তোমার মেয়েকে এখান থেকে যেতে বলো তো। দুলারি উঠে চলে গেল। বজলুর রহমান বললেন, ওর কি হয়েছে? মনোয়ারা চাপা গলায় বললেন, সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে মানে? খাওয়া শেষ করো, তারপর বলবো। বজলুর রহমান তাড়াতাড়ি খাওয়া শেষ করতে গিয়ে গলায় কই মাছের কাঁটা লাগিয়ে ফেললেন। কই মাছের কাঁটা কই মাছের মতোই জীবন্ত হয়ে থাকে। যতই সময় যায় কাঁটা ততই ভেতরের দিকে ঢুকতে থাকে। বজলুর রহমান ব্যথায় অস্থির হলেন। একটু পরপর বলেন, এর চেয়ে মরণ ভালো ছিল। এই সময় স্বামীকে দুঃসংবাদ দেওয়া ঠিক হবে কিনা মনোয়ারা বুঝতে পারেন না। বজলুর রহমান যখন বললেন, কি ঘটনা বলো, তখন তাকে ঘটনা বলতে হলো। ঘটনা শুনে বজলুর রহমানের চোখ কপালে উঠে গেল। তিনি কই মাছের কাঁটার ব্যথা ভুলে গেলেন। থমথমে গলায় বললেন, হারামজাদা আলতাফ কোথায়? হারামজাদার চামড়া ছিলে লবণ মাখিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেব। ডাকো হারামজাদাকে। মনোয়ারা বললেন, ও বাসায় নেই। দুলারিকে ডাকো।
ওকে ডাকা যাবে না। ঘটনা আসলেই ভয়াবহ। দুলারি আজ সকাল 10টায় কলেজে যাবার জন্য তৈরি হয়ে মার কাছে রিক্সা ভাড়া চাইতে এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছে, মা, আমি এখন একটা কথা বলবো, শুনেই হইচই শুরু করবে না। কথাটা হলো আমি আলতাফ ভাইকে বিয়ে করব। ওই হোসনারা ফোসনারার কথা ভুলে যাও। মনোয়ারা হতভম্ব গলায় বললেন, কি বললি? দুলারি বলল, কি বলেছি তা তো শুনেছ, ভালো করেই শুনেছ, আবার জিজ্ঞেস করছো কেন? রিক্সা ভাড়া দাও, 10 টাকা দিবে, ছেঁড়া নোট দিও না। একটা ছেঁড়া নোট নিয়ে একদিন যা যন্ত্রণায় পড়েছিলাম। মনোয়ারা রিক্সা ভাড়া এনে দিলেন এবং ভাবলেন দুলারি ঠাট্টা করছে। ঠাট্টা তো বটেই, ঠাট্টা ছাড়া আর কি। তিনি রোজ দুপুরে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের শেষ 10 পাতা পড়ে কাঁদতে কাঁদতে ঘুমোতে যান। আজ ঘুমোতে পারলেন না। জোহরের নামাজ পড়লেন এবং মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। দুলারি কলেজ থেকে ফিরে সহজ গলায় বলল, পানি দাও তো মা, পিপাসা হয়েছে। মনোয়ারার বুক থেকে পাষাণ নেমে গেল। যাক, কোনো সমস্যা তাহলে নেই। তিনি পানি এনে দিলেন। হাসি মুখে বললেন, আজ কলেজে কি হলো রে? দুলারি বলল, কিছু হয়নি। তুমি কি বাবাকে বলেছ? কি বলবো? কলেজে যাবার আগে যে তোমাকে বলে গেলাম। কি বলে গেলি? তুমি ভালোই জানো কি বলে গেছি। তুমি বাবাকে বলে রাজি করাবে, না হলে কি? তোমরা রাজি না হওয়া পর্যন্ত আমি দরজা বন্ধ করে বসে থাকব। দরজা খুলব না, ভাত খাবো না। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ। তোর বাবা তোকে খুন করে ফেলবে। খুন করলে খুন করবে। দুলারি সত্যি সত্যি তার ঘরের দরজা বন্ধ করে ফেলল। অবশ্য মনোয়ারা দরজায় ধাক্কা দিতেই দরজা খুলল। তবে ঠান্ডা গলায় বলল, তোমাদের 24 ঘন্টা সময় দিলাম মা। 24 ঘন্টার মধ্যে কিছু না করলে আমি র্যাটম খাব। এই হলো ঘটনা। বজলুর রহমান বললেন, র্যাটম কি? র্যাটম হলো ইঁদুর মারা বিষ। ঘরে এক ফাইল ছিল, সেটা এখন দুলারির কাছে। বজলুর রহমান দীর্ঘ সময় ঝিম ধরে বসে রইলেন। গলায় বিঁধে থাকা মাছের কাটার কথা তার মনেই রইল না। মনোয়ারা বললেন, কি করবে এখন? বজলুর রহমান থমথমে গলায় বললেন, হারামজাদাকে আমি খুন করে ফেলব। হারামজাদা কোথায়? রোজ তো এই সময় বাসাতেই থাকে, আজ কোথায় যেন গেছে। মাছ কাটার বটিটা আমার কাছে দাও, তারপর দেখো কি করি। শুয়োরের বাচ্চা। আমার মনে হয় আলতাফ কিছু জানে না। তোমার মেয়েটা শয়তানের ঘোড়া, হাড় বজ্জাত। বটি দিয়ে কাটতে হয়, ওকে কাটো। পালের গোদা আগে শেষ করি, তারপর তোমার মেয়েকে ধরব। আমি এখন কবি নজরুল। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বটি কই? বটি আনো। বটি আনার আগেই আলতাফ হোসেন উপস্থিত হল। বজলুর রহমান বললেন, কোথায় গিয়েছিলি? রাস্তায় হাঁটতে গিয়েছিলাম মামা। মাথা জ্যাম হয়েছিল, ভাবলাম একটু হাঁটি। মাথা জ্যাম হয়েছিল? জি মামা। জ্যাম দূর হয়েছে? জি না, এখনো আছে। সারা জীবনের জন্য জ্যাম দূর করার ব্যবস্থা করছি। এ জীবনে আর জ্যাম লাগবে না। জি আচ্ছা। আলতাফ ভেতরের দিকে রওনা হল। বজলুর রহমান হুঙ্কার দিলেন, যাস কোথায়? ভাত খেতে যাই মামা। ক্ষুধার্ত মানুষের সঙ্গে রাগারাগি করা যায় না। বজলুর রহমান অনেক কষ্টে নিজেকে সামলালেন। গম্ভীর গলায় বললেন, যা ভাত খা। ভাত খেয়ে বিছানা বালিশ নিয়ে বিদায় হয়ে যাবি। এই জীবনে তোর মুখ দর্শন করতে চাই না। আলতাফ অবাক হয়ে বলল, কোথায় যাব? কোথায় যাবে আমি কি জানি, যেখানে ইচ্ছা যা। মনোরা, হারামজাদাটাকে ভাত দাও। আলতাফ ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মামা? ভাত খেয়ে আয়, তারপরে বুঝবি কত ধানে কত চাল। আলতাফ বলল,
ভাত দেন মামি। মনোরা বললেন, ভাত টেবিলে বাড়া আছে, নিজে নিয়ে খাও। আলতাফ ভাত খেল, মামার কথা মতো সুটকেস গুছালো। মামা তাকে যেতে বলেছেন, কাজেই যেতেই হবে। মামার সঙ্গে তর্ক করা বা তার অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব না। বজলুর রহমান বললেন, কোথায় যাবি কিছু ভেবেছিস? জি না মামা। রেল স্টেশনে চলে যা, খবরের কাগজ বিছিয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকবি। জি আচ্ছা। আলতাফ নিচু হয়ে মামাকে সালাম করল। বজলুর রহমানের ইচ্ছা করছিল লাথি দিয়ে শুয়োরের বাচ্চাকে চিৎ করে ফেলে দেন। অনেক কষ্টে নিজেকে সামলালেন। আলতাফ চলে গেল। সারা রাত বজলুর রহমানের ঘুম হল না। কই মাছের কাঁটার যন্ত্রণাতেই ঘুম হল না। ভোর রাতে ঠিক করলেন মেডিকেল কলেজে যাবেন। এই যন্ত্রণা পোষার কোনো মানে হয় না। মেডিকেল কলেজে একা যাওয়া যায় না, কাউকে সঙ্গে নিতে হয়। তিনি আলতাফের খোঁজে কমলাপুর রেল স্টেশনে গেলেন। সে সত্যি সত্যি একটা ইত্তেফাক বিছিয়ে তার উপর গম্ভীর হয়ে বসে আছে। মামাকে দেখেই সে বলল, কাঁটা এখনো আছে মামা? না, কাঁটা তুলতে যাচ্ছি, তুই চল আমার সঙ্গে। সুটকেস নিয়ে যাব? নিয়ে যাবি না তো কার কাছে রেখে যাবি? বজলুর রহমান কাঁটা তুললেন, আলতাফকে নিয়ে বাসায় ফিরলেন। আলতাফের এক হাতে সুটকেস, অন্য হাতে কাগজে মোড়া মাছের কাঁটা। মামার গলার কাঁটা সে ফেলে আসতে রাজি হয়নি। কাগজে মুড়ে নিয়ে এসেছে। বাসায় ফিরে বজলুর রহমান স্ত্রীকে ডেকে বললেন, গাধাটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে আপত্তি আছে? আপত্তি না থাকলে ঝামেলা চুকিয়ে দাও। মনোহরা বললেন, দেখো তুমি যা ভালো বোঝো, তবে বিয়ে দেয়াই ভালো। তোমার মেয়ে হয়েছে কচ্ছপের মতো, কামড় দিয়ে যেটা ধরবে সেটা আর ছাড়বে না। বিয়ে না দিলে শেষমেশ কি করে বসে কে জানে। র্যাটম নিয়ে বসে আছে। ওর কপালে আছে র্যাটম, জীবন্ত র্যাটম। তোমার মেয়েকে বলো র্যাটমের সঙ্গে বিয়ের ব্যবস্থা হচ্ছে। তবে একটা কথা শুনে রাখো, এই মেয়ের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ। বিয়ের পর আমি এদের ঘাড় ধরে বের করে দেব। এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। ওরা যাবে কোথায়, খাবে কি, সেটা ওদের ব্যাপার। বিয়ে কবে দিচ্ছ? গাধাটাকে জিজ্ঞেস করে একটা তারিখ ঠিক করো। আলতাফকে জিজ্ঞেস করা হলো। সে মাথা নিচু করে বলল, বিয়ে করব না। বজলুর রহমান কঠিন গলায় বললেন, ফাজলামির জায়গা পাস না? বিয়ে করবি না মানে? তোর ঘাড় বিয়ে করবে। চাকরি বাকরি নাই। কোনো অজুহাত শুনতে চাই না। আগামী রোববার তোর বিয়ে। জি আচ্ছা মামা। হাতে মাছের কাঁটা নিয়ে ঘুরছিস কেন? ফেল মাছের কাঁটা। আলতাফ মাছের কাঁটা ফেলে দিল। ঘরের ভেতর ফেললি কি মনে করে? যা রাস্তায় ফেলে দিয়ায়। আলতাফ কাঁটা নিয়ে বের হয়ে গেল। বজলুর রহমান মনোয়ারাকে বললেন, দুলারিকে গিয়ে বলো রোববার বিয়ের তারিখ হয়েছে। মনোয়ারা বললেন, আর একটু চিন্তা ভাবনা করলে হতো না? একবার যখন বলেছি রোববার, তখন রোববারই হবে। মানুষের জবানের দাম আছে। কিছু সময় তো লাগবেই, বিয়ের কেনাকাটা করব না। গাধার সঙ্গে বিয়ের আবার কেনাকাটা কি? কেনাকাটার নাম মুখেও আনবে না। একটাই মেয়ে। একটা হোক আর 10টা হোক, কোনো কেনাকাটা হবে না। এটা আমার ফাইনাল কথা। তোমার পছন্দ হলে ভালো, পছন্দ না হলেও ভালো। আলতাফ ফিরে এসেছে, ভীত চোখে তাকাচ্ছে মামার দিকে। বজলুর রহমান বললেন, কিছু বলবি? কাঁটা ফেলে দিয়ে এসেছি মামা। আহ, বিরাট কাজ করেছিস। আয়, কোলে এসে বস, আদর করি। বলেই তার মনে হলো আলতাফ সত্যি সত্যি তার কোলে বসার জন্য এগিয়ে আসতে পারে। প্রথম শ্রেণীর গাধারা পারে না, হেন কাজ নেই। আলতাফ অবশ্য মামার কোলে বসার চেষ্টা করল না। ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে মাথা চুলকাতে লাগল। তাকে দেখে মনে হতে পারে ফ্যান কেন ঘুরে, এই রহস্য নিয়ে সে এখন চিন্তিত। বজলুর রহমান হুঙ্কার দিয়ে বললেন, এই গাধা,
ফ্যানের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? সিলিং ফ্যান আগে কখনো দেখিসনি? চোখ নামা। আলতাফ চোখ নামালো। যা আমার সামনে থেকে। আলতাফ ঘর থেকে বের হয়ে এলো। আসন্ন বিয়ের আনন্দে তাকে খুব উল্লসিত বলে মনে হল না। বজলুর রহমান শুকনো মুখে বসে রইলেন। তার মনোকষ্টের যথেষ্ট কারণ আছে। দুলারির বিয়ে বলতে গেলে ঠিকই হয়ে আছে। ছেলের ফুপাফুপু এসে মেয়ে দেখে হাতে আংটি পরিয়ে গেছেন। অতি সস্তা ধরনের আংটি, রং দেখে মনে হয় পেতলের। আংটি সাইজেও ছোট। যাতাযাতি করে ঢুকাতে গিয়ে দুলারির আঙুলের চামড়া উঠে গেল। হুলুস্থুল ধরনের বড় লোকেরা উপহারের ব্যাপারে হাড়কিপ্পন হয়। ওরা হুলুস্থুল ধরনের বড় লোক। ছেলের চেহারা ভালো, মাথায় অবশ্য চুল নেই, এই বয়সে টাক পড়ে গেছে। এটা তেমন গুরুতর কোনো সমস্যা না। ছেলেরা মাথার চুল দিয়ে কি করবে? এদের তো আর মাথায় বেনি করতে হবে না। তাছাড়া পয়সাওয়ালা লোকদেরই মাথায় টাক পড়ে। আজ পর্যন্ত তিনি মাথায় টাকওয়ালা কোনো ভিক্ষুক দেখেননি। যারা ভিক্ষা করে বেড়ায় তাদের মাথা ভর্তি ঘন চুল। আলতাফ হারামজাদাটারও মাথা ভর্তি ঘন চুল। একসময় সেও ভিক্ষুক টিক্ষুক কিছু একটা হবে। বিরাট ভুল হয়েছে। একে দয়া দেখানো বিরাট ভুল হয়েছে। মিস্টেক অব দ্য সেঞ্চুরি। বজলুর রহমানের ধারণা তিনি ভুল করেন না। এই ভুল এখন ভেঙে গেছে। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন। কালসাপকে বাড়ির ত্রিসীমানায় আসতে দেওয়া উচিত ছিল না। তিনি যে শুধু আসতে দিয়েছেন তাই না, বলতে গেলে আদর করে ঘরে স্থান দিয়েছেন। তাও দিতেন না, গ্রহের ফেরে এই কাজটা করতে হয়েছে। বজলুর রহমানের ছোট বোন মিনুর ছেলে হল আলতাফ। বজলুর রহমান মিনুকে পছন্দ করেন না। মিনুর স্বামী মোবারক হোসেনকে দু চক্ষে দেখতে পারেন না। মোবারক হোসেনের একটা ডিসপেন্সারি আছে। সেই ডিসপেন্সারিতে আয় উন্নতি বলে কিছু নেই। কারণ ডিসপেন্সারি খোলা এবং বন্ধ করার কোনো নিয়ম কানুন নেই। যখন ইচ্ছা হলো মোবারক ডিসপেন্সারি খুলে বসে আছে, যখন ইচ্ছা হলো ডিসপেন্সারি বন্ধ করে বাসায় চলে আসছে। ডিসপেন্সারির বেশিরভাগ ওষুধ নিজেই খেয়ে ফেলছে। এই হলো অবস্থা। মিনু যখন অসুস্থ হলো তখন সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না, নিজেই চিকিৎসা করে। ওষুধ যে বেচে সে নাকি ডাক্তারের বাবা। ডাবল অ্যাকশন অ্যান্টিবায়োটিক প্লাস উপবাস চিকিৎসা পদ্ধতি নামে তার নিজস্ব চিকিৎসা পদ্ধতি চলল। এই চিকিৎসা পদ্ধতিতে নিরম্বু উপবাসে থেকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। এতে ওষুধের অ্যাকশন নাকি ডাবল হয়ে যায়। শরীরে পুষ্টি না থাকলে শরীরের জীবাণুদেরও পুষ্টি থাকে না, এরা আধমরা অবস্থায় থাকে। তখন কড়া অ্যান্টিবায়োটিক পড়লে আর দেখতে হবে না। মোবারক হোসেনের চিকিৎসা পদ্ধতির কারণেই মিনু 18 দিন জ্বর ভোগের পর মারা গেল। মোবারক হোসেন আলতাফকে কোলে নিয়ে মৃত্যু সংবাদ দিতে এলো। বজলুর রহমান গম্ভীর মুখে মৃত্যু সংবাদ শুনলেন। দীর্ঘ সময় চুপচাপ থেকে বললেন, ডাক্তার শেষ পর্যন্ত দেখাওনি? মোবারক হোসেন বললেন, ডাক্তার আর কি দেখাবো, ডাক্তাররা কি জানে? ডাক্তাররা কিছু জানে না, তুমি সব জানো। আপনাদের দোয়ায় ওষুধ নিয়ে ঘাঁটাঘাঁটি করে যা শিখেছি ভালোই শিখেছি। এখন এই দুধের শিশু কে পালবে? আলতাফের কথা বলছেন? তাকে নিয়ে মোটেই চিন্তা করবেন না, আমি পালব। তাছাড়া তাকে দুধের শিশু বলা ঠিক না। 2 বছর হয়ে গেছে, কথা প্রায় সবই বুঝে, বলতে পারে না। পিরিচে ভাত মাছ দিলে কপ কপ করে খায়। ও। মোবারক হোসেন অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল, আলতাফ, ইনি তোমার মামা হন, বড় মামা। বলো তো, মামা। আলতাফ বলল, ও ও। মোবারক হৃষ্টচিত্তে বলল, ও এইভাবেই কথা বলে। মামা বলতে বলেছি তো, কাজেই 2 বার বলেছে। কারণ মামা শব্দটায় 2টো অক্ষর। মা বলতে বললে 1 বার বলবে। বাবু বলো তো মা। আলতাফ বলল, ও। মোবারক হোসেন আনন্দিত স্বরে বলল, দেখলেন ছেলের বুদ্ধি? বজলুর রহমান থমথমে গলায় বললেন, গতকাল তোমার স্ত্রী মারা গেছে, আর আজ তুমি দাঁত বের করে হাসছ? অন্য প্রসঙ্গে হাসছি, ছেলের বুদ্ধি দেখে হাসছি।
সব বাবারাই ছেলেমেয়েদের বুদ্ধির পরিচয় পেলে খুশি হয়ে হাসে। তোমার বুদ্ধিমান ছেলেকে নিয়ে তুমি বিদায় হয়ে যাও, আর কোনোদিন যেন এই বাড়িতে তোমাকে না দেখি। জি আচ্ছা, কিছু খরচ বরচ কি দেবেন? কি খরচ? হাত একেবারে খালি, গোর দিতে অনেক খরচপাতি। কাফনের কাপড়ই আপনার 10 গজ, মার্কিন লং ক্লোথ সস্তাটা নিল আপনার 25। দূর হও বললাম, দূর হও। ভক ভক করে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। তুমি কি মদ খেয়েছ? জি না, মদ খাই না, একটু কাশির মতো হয়েছিল, 2 বোতল কফ সিরাপ একসাথে খেয়ে ফেলেছি। কফ সিরাপে কিছু অ্যালকোহল থাকে, তবে খুব সামান্য। বজলুর রহমান কঠিন গলায় বললেন, বিদায় হও, বিদায়। মোবারক হোসেন বিদায় হল। বজলুর রহমানের রাগ বেশিক্ষণ থাকে না। সেদিন সন্ধ্যাবেলাতেই মনে হলো কাজটা ঠিক হয়নি, কিছু পয়সা দিয়ে দেওয়া উচিত ছিল। বড় ভাই হিসেবে তারও একটা দায়িত্ব আছে, অপ্রিয় হলেও দায়িত্ব পালন করতে হয়। সঙ্গে সঙ্গে এও মনে হলো এ জাতীয় লোকেদের কোনো সাহায্য করতে নেই। এদের সাহায্য করার অর্থই হচ্ছে এদের প্রশ্রয় দেয়া। টাকার অভাবে একজন মৃত মানুষের কবর হবে না, এটাও বিশ্বাস্য নয়। বজলুর রহমান রাত 11টার দিকে ঠিক করলেন খোঁজ নিতে যাবেন। যাওয়া হলো না, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। বাসার সামনে 1 হাঁটু পানি জমে গেল। তিনি গেলেন পরদিন। মোবারকের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর মোবারক দরজা খুলল। পুরোপুরি খুলল না, সামান্য ফাঁক করে ভীত গলায় বলল, কে? বজলুর রহমান বললেন, আমি, দরজা খোলো। মোবারক দরজা খুলল। তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে। চোখ রক্তবর্ণ, ঠোঁটের পাশ দিয়ে কষ গড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, হাত পা কাঁপছে। মৃত বাড়িতে অনেক লোকজন থাকার কথা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। একটা মানুষ নেই, তবে ভেতর থেকে বীজ বীজ শব্দ আসছে। বজলুর রহমান বললেন, শব্দ কিসের? মোবারক হোসেন নিচু গলায় কি বলল এক বিন্দু বোঝা গেল না। বজলুর রহমান বললেন, এরকম করছো কেন? ভেতরে এসে দেখেন। কি দেখব? বিরাট বিপদে পড়েছি। বজলুর রহমান মোবারকের সঙ্গেই তার শোবার ঘরে ঢুকলেন। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘর ভর্তি তেলাপোকা, হাজার হাজার বললেও কম বলা হবে। লক্ষ লক্ষ পোকা। তাদের হাঁটা, পাখায় পাখায় ঘষাঘষি থেকেই বীজ বীজ শব্দ আসছে। পোকাদের মাঝখানে শান্ত মুখে বসে আছে আলতাফ। তার চোখে ভয় বা বিস্ময় কিছুই নেই। সে বজলুর রহমানকে দেখে 2 বার বলল, ও। বজলুর রহমান বললেন, ব্যাপারটা কি? মোবারক ফ্যাঁস ফেঁসে গলায় বলল, তেলাপোকা। তেলাপোকা সে তো দেখতেই পাচ্ছি, কোত্থেকে এলো এত তেলাপোকা? জানি না। অন্য ঘরেও আছে না শুধু এই ঘরে? এই ঘরে। মিনুর ডেড বডি এই ঘরে ছিল, তেলাপোকা খেয়ে ফেলেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জি না, মাথা খারাপ হয় নাই, সত্যি কথা বলতেছি। আপনার কাছে টাকার জন্য গিয়েছিলাম, না পেয়ে মনটা খুব খারাপ হলো। বাবুকে ঘরে রেখে আবার বের হলাম টাকার সন্ধানে। তাকে তুমি খালি বাড়িতে রেখে গেলে? জি, ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসব, ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। ফিরে এসে দেখি এই অবস্থা। তুমি একটা দুধের শিশুকে খালি বাড়িতে একটা ডেড বডির পাশে বসিয়ে রেখে চলে গেলে? না গিয়ে তো উপায় ছিল না, হাতে নাই একটা পয়সা। একটা মানুষ মারা গেছে, কোনো লোকজন নাই, এটাই বা কেমন কথা? কাউকে বলি নাই তো। বলো নাই কেন? কি দরকার? বললেই লোকজন এসে গিজ গিজ করবে, হেন কথা তেন কথা বলবে। তোমার মাথা পুরোপুরি খারাপ। জিনা ভাই সাহেব, মাথা ঠিক আছে। আমি ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছি, কয়েকদিন থাক আমার এখানে। তুমি অবস্থা ঠিকঠাক করে তারপর নিয়ে যাবে। জি আচ্ছা। আর এই নাও 1000 টাকা। আপনাকে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দেব। ফেরত দিতে হবে না।
আমি ফেরত দিয়ে দেব, 1 সপ্তাহের মধ্যেই ফেরত দেব। মোবারক হোসেন 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে এলো না, বরং আরও টাকা ধার করতে এলো। সে নাকি ভয়াবহ ঝামেলায় পড়েছে। পুলিশের ধারণা সে তার স্ত্রীকে খুন করেছে, তারপর রটিয়েছে, তেলাপোকা খেয়ে ফেলেছে। মোবারক কাঁদো কাঁদো গলায় বলল, পুলিশ বড় যন্ত্রণা করতেছে ভাই সাহেব, শুধু টাকা চায়। খুন করেছ নাকি? জি না, আমি খুন করব কেন? তোমার চোখ মুখ দেখে তো মনে হয় করেছ। জি না, তবে পুলিশের ধারণা করেছি। 302 ধারায় কেস দেবে বলে মনে হয়। আপনি একটু আমার হয়ে সাক্ষী দিবেন। বজলুর রহমান আঁতকে উঠে বললেন, আমি আবার কি সাক্ষী দেব? তেলাপোকা যে খেয়ে ফেলেছে এটা একটু বলবেন। আপনি তো নিজের চোখে তেলাপোকা দেখেছেন। আমি কিছু দেখি নাই। টাকা দিতেছি, টাকা নিয়ে যাও, আমি যেন কোনো ঝামেলায় না পড়ি। জি আচ্ছা। আর শোনো, তোমার ছেলে নিয়ে যাও। জি নিয়ে যাব, আজকেই নিয়ে যেতাম। আজ আবার এখান থেকে রমনা থানায় যাব। টাকা আপনার কাছ থেকে যা পাবো সবটাই পুলিশকেই দিয়ে দেব। কাল পরশু এসে নিয়ে যাব। মোবারক আর ফিরে আসেনি, পুলিশ অ্যারেস্ট করেছে। মামলা চলাকালীন সে মারা গেছে জেল হাজতে। আলতাফ থেকে গেছে এই বাড়িতে। তার আত্মীয় স্বজন কেউ তাকে নিতে আসেনি। মনে হয় সবাই হাঁপ ছেড়ে বেঁচেছে। 12ই চৈত্র রোববার আজিমপুর কমিউনিটি সেন্টারে বিয়ে হয়ে গেল। আলতাফ আগে থাকত রান্নাঘরের পাশে খুপড়ি মতো জানলাবিহীন একটা ঘরে। বিয়ের পর সে উঠে গেল দোতলায় দুলারির ঘরে। তার জীবনযাত্রায় পরিবর্তন বলতে এইটুকুই। তবে স্ত্রীর ভাগ্যের কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, সে একটি চাকরি পেয়ে গেল। ভালো চাকরি, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। বেতন 3000 টাকা। মেডিকেল আছে, যাতায়াতের অ্যালাওয়েন্স আছে। বজলুর রহমান বললেন, এই গাধাকে যে চাকরি দিয়েছে সে আরও বড় গাধা, রাম গাধা। তাকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। মনোয়ারা বললেন, এত ঘন ঘন গাধা বলো না তো, দুলারি মনে কষ্ট পাবে। কষ্ট পেলে পাবে, তা বলে গাধাকে গাধা বলবো না? ক্যাঙ্গারু বলবো? কিছুই বলতে হবে না। মেয়ের জামাই চাকরি পেয়েছে তো ভালো কথা। বেচারা নিজের চেষ্টায় জোগাড় করেছে, মন্ত্রী মিনিস্টার ধরাধরি করতে হয়নি। কত আনন্দের ব্যাপার। আনন্দ 2 দিন পর টের পাবে। টাকা পয়সার গণ্ডগোলের জন্য যখন বাবাচিকে জেলে নিয়ে ঢুকাবে, তখন বুঝবে আনন্দ কাকে বলে। সবুর করো, কয়েকটা দিন সবুর করো, 1 সপ্তাহ, এর মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে। 1 সপ্তাহের বেশি যদি এই গাধাটাকে কেউ চাকরিতে রাখে, আমি নিজের কান কেটে কুত্তার লেজে সুতা দিয়ে বেঁধে দেব। মাসখানিক কেটে গেল, চাকরি যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। সকাল 8টায় টিফিন বক্সের টিফিন নিয়ে আলতাফ রওনা হয়। আলতাফের সঙ্গে যায় দুলারি। সে তাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। দুলারির হাতে থাকে একটা চটের ব্যাগ। সেই ব্যাগে থাকে একটা পানির বোতল, ছোট্ট ফ্লাস্কে 1 কাপ গরম দুধ এবং 1 কৌটা পানের মশলা। দুলারির কাণ্ড কারখানায় বজলুর রহমান বড়ই বিরক্ত। মনোয়ারাকে একদিন ডেকে বলে দিলেন, দুলারির সঙ্গে যায় কেন? গাধাটা কি বাস স্টপ চেনে না? ওকে নিষেধ করে দেবে। বাড়াবাড়ি আমি পছন্দ করি না, ঢং বেশি হয়ে যাচ্ছে। মনোয়ারা নিষেধ করেছেন। আদুরে গলায় বললেন, কি দরকার রোজ রোজ সাথে যাওয়ার, তোর বাবা রাগ করে। দুলারি হাই তুলতে তুলতে বলেছে, করুক রাগ, বাড়াবাড়ি বেশি হচ্ছে। মোটেই হচ্ছে না, তুমি তো ভালো করেই জানো। বাড়াবাড়ি বেশি হচ্ছে না এটা অবশ্য সত্যি। স্বামীকে নিয়ে ঢলাঢলি, ছাদে হাঁটাহাঁটি, অকারণ হাসাহাসি, এসব কিছুই হচ্ছে না। সন্ধ্যা না হতেই দরজা বন্ধ করে এরা গুজগুজ করে গল্পও করে না। খুব অন্যায় জেনেও তিনি কয়েকবার আড়াল থেকে উঁকি দিয়ে দেখেছেন। আলতাফ চেয়ারে ঝিম ধরে বসে থাকে, দুলারি নিজের কাজ করে, যেন কেউ কাউকে চেনে না। বজলুর রহমান সব শুনে বলেছেন, ঝিম ধরে বসে থাকে না, ঘুমায়। চতুষ্পদ জন্তুরা ঘুমায় দাঁড়িয়ে, ও ঘুমায় বসে।
এইটুকুই যা তফাৎ, আর কোনো তফাৎ নেই। মনোহরা একদিন কথায় কথায় দুলারিকে জিজ্ঞেস করে ফেললেন, আলতাফ কি চেয়ারে বসে বসে ঘুমায় নাকি রে? দুলারি বিরক্ত হয়ে বলেছে, চেয়ারে বসে ঘুমোবে কেন? এসব কি আজে বাজে কথা বলো। প্রায় দেখি চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকে। তাতে অসুবিধে কি? না, অসুবিধা আর কি, দেখতে খারাপ লাগে। তোমাকে দেখতে বলেছে কে? তুই এমন ক্যাটক্যাট করছিস কেন? আমি একটা কথার কথা বললাম। ওকে নিয়ে তোমরা সারাক্ষণ সমালোচনা করো, এটা আমার ভালো লাগে না। বেচারা কারোর সাথে পাঁচে নেই, চুপচাপ থাকে, আর তোমরা কি যন্ত্রণা! কেঁদে ফেলছিস কেন? আমরা কি বললাম? বাবা তো সারাক্ষণই গাধা বলছে। চুপচাপ থাকলে মানুষ গাধা হয়ে যায়? চুপচাপ থাকাটা কি অপরাধ? অপরাধ হবে কেন? একেবারে ঝিম ধরে বসে থাকে তাই। মোটেই ঝিম ধরে বসে থাকে না, বসে বসে ভাবে। কি ভাবে? নানান কিছু নিয়ে ভাবে, ও তোমরা বুঝবে না। পোকাদের নিয়ে ভাবে। পোকাদের নিয়ে ভাবে? হ্যাঁ, পোকামাকড় এসব নিয়ে ভাবে। মনোহরা শুকনো গলায় বললেন, পোকামাকড়দের নিয়ে ভাবো তো ভালো কথা, শুনে খুব আনন্দ হচ্ছে। তুমি আমার বাবাকে এসব বলতে চেও না। বাবা কি বলতে কি বুঝবে? বাবা তো আর সব কিছু বেশি বুঝে। আরে না, তোর বাবাকে সব কথা বলার দরকার কি? পুরুষ মানুষকে সব কথা বলতে নেই, এতে সংসারের শান্তি নষ্ট হয়। তাই আলতাফ কি দিনরাত পোকাদের নিয়েই ভাবে? দুলারি বিরক্ত গলায় বলল, দিনরাত পোকাদের নিয়ে ভাববে কেন? ওর কি আর কাজকর্ম নেই? মাঝে মাঝে ভাবে। তুমি আমার বাবাকে কিছু বলতে যেও না। পাগল হয়েছিস? তাকে বলার দরকার কি? মনোহরা সেই রাতেই স্বামীকে ফিসফিস করে পোকার ব্যাপারটা বললেন। বজলুর রহমান বললেন, আরে গাধাটার তো ব্রেন ডিফেক্ট হয়ে গেছে। পোকা নিয়ে ভাবে মানে? পোকা নিয়ে ভাবার কি আছে? গাধাটাকে ডাকো তো। থাক, ডাকতে হবে না। অবশ্যই ডাকতে হবে, অবহেলা করার ব্যাপার এটা না। পরে একসময় ওকে আলাদা করে ডেকে, মানে দুলারি যাতে কিছু বুঝতে না পারে। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, কোনো রকম আর্গুমেন্টে যাবে না। আই হেইট আর্গুমেন্ট। তুমি গাধাটাকে ডেকে আনো, আজই এর ফয়সালা হওয়া উচিত। পোকাদের নিয়ে ভাবে? পোকাদের রবীন্দ্রনাথ হয়েছে? হারামজাদা। মনোহরা ডাকতে গেলেন। দুলারি বলল, এই রাত দুপুরে ডাকছে কেন? মনোহরা ক্ষীণ গলায় বললেন, ওই অফিসে কাজকর্ম কেমন হচ্ছে তাই জিজ্ঞেস করবে। তুমি পোকার ব্যাপারটা বাবাকে কিছু বলনি তো? না। আলতাফ মামার ঘরে ঢুকে ভয়ে ভয়ে বলল, মামা ডেকেছেন? বজলুর রহমান বললেন, বস, মামা ডাকবি না, খবরদার। কি ডাকব? কিছুই ডাকতে হবে না, ডাকাডাকির পালা শেষ। আলতাফ বসল। বজলুর রহমান গলা খাকারি দিয়ে বললেন, তুই নাকি পোকাদের নিয়ে ভাবিস? জি মামা। কি ভাবিস? তেমন কিছু না মামা, ওদের সঙ্গে কথা টথা বলি, ওরা যখন চুপ করে থাকে তখন ভাবি। বজলুর রহমান হতভম্ব হয়ে বললেন, ওদের সঙ্গে কথা বলিস? জি মামা। কবে থেকে কথা বলা বলি শুরু হয়েছে? যখন আপনার এখানে আসলাম তখন থেকে। আমার এখানে এসেছিস 2 বছর বয়সে, তখন থেকেই পোকাদের সঙ্গে তোর দোস্তি? দোস্তি না মামা, ওরা যে আমাকে ঠিক পছন্দ করে তা না, সবাই আমাকে ভয় পায়। ভয়ের কারণে কিছু কিছু কথা শোনে। পোকারা তাহলে তোর ভয়ে কম প্রমাণ? আলতাফ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বজলুর রহমান মনে মনে বললেন, গাধারা তো আসলেই ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, ব্রেনে ইলেকট্রিক শক দিতে হবে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ঘটনা শুনছ তো? পোকারা আমাদের আলতাফকে হেডমাস্টার সাহেবের মতো ভয় পায়। আলতাফের ভয়ে তারা থরহরি কম্পমান। আপনি যত বলছেন অত ভয় তারা পায় না মামা, কিছুটা ভয় পায়। ভয়ের চোটে কি করে? তোকে দেখলে ইসলাম আলাইকুম দেয়? তা না, তবে ডাকলে আসে।
বজলুর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, শুনলে, আলতাফ ডাকলেই পোকারা যে যেখানে থাকে ছুটে আসে। মনোয়ারা অস্বস্তির সঙ্গে বললেন, আরেকদিন এসব নিয়ে কথা হবে, আজ রাত অনেক হয়েছে। তিনি হাই তোলার ভঙ্গি করলেন। বজলুর রহমান বললেন, রাত যতই হোক ব্যাপারটা ফয়সালা হওয়া দরকার। আলতাফ, দেখি তুই তোর একটা পোকা ডেকে আন। একটা তেলাপোকা ডেকে আনবো মামা? ডাক, তেলাপোকাই ডাক, তেলাপোকাই বা খারাপ কি? আলতাফ চোখ বন্ধ করে বিড়বিড় করল। সঙ্গে সঙ্গেই উঠতে উঠতে ঘরে একটা তেলাপোকা ঢুকল, বসল সিলিং ফ্যানের পাখায়। আলতাফ বলল, এই নিচে নাম। পোকা নিচে নামল, বসল মেঝেতে। আলতাফ বলল, সুর দুটো নাড়ত। তেলাপোকা সুর নাড়তে লাগল। বজলুর রহমান নিজের অজান্তেই আয়াতুল কুরসি মনে মনে পড়া শুরু করলেন। আলতাফ বলল, মামা, ওকে কি চলে যেতে বলবো? বল। আলতাফ বলল, চলে যা। পোকা গেল না, সুর নাড়তে লাগল। একবার পাখা তুলে ওড়ার ভঙ্গি করল, আবার পাখা নামিয়ে ফেলল। মনোহরা বললেন, কই, যাচ্ছে না তো? যেতে চাচ্ছে না মামি, এরা সবসময় কথা শোনে না। তেলাপোকা চক্রাকারে ঘুরছে। আলতাফ বলল, এই ঘোরা বন্ধ কর। ঘোড়া থেমে গেল। যা, চলে যা। পোকা নড়ল না, স্থির হয়ে গেল। বজলুর রহমান গম্ভীর গলায় বললেন, যেতে না চাইলে আর কি করা? আলতাফ বলল, মামা আমি যাই, ঘুম পাচ্ছে। আলতাফ উঠে চলে গেল। বজলুর রহমান এবং মনোয়ারা দুজনের কেউই অনেকক্ষণ কোনো কথা বলল না, চুপচাপ বসে রইলেন। মনোয়ারা প্রথম নীরবতা ভঙ্গ করলেন, ফিসফিস করে বললেন, এটা কি হলো? বজলুর রহমান রাগী গলায় বললেন, কিসের কথা বলছো? পোকা তো সত্যি সত্যি ওর কথা শুনে। কোন কথাটা শুনেছে? ওর কথা শুনেই তো পোকাটা ঘরে এলো। তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পোকা কথা শুনবে মানে? কাকতালীয়ভাবে একটা তেলাপোকা ঘরে এসেছে, এই হলো ব্যাপার। ঝড়ে বক মরে, আর ফকির সাহেব বললেন, দেখলি, দোয়া কুনুত পরে ফুঁ দিলাম আর বক মরে গেল। এর বেশি কিচ্ছু না। সুর নাড়তে বলল, সুর নাড়ল তো। কি যন্ত্রণা! পোকা সুর নাড়ে না? কুকুর যেমন লেজ নাড়ে, পোকা নাড়ে সুর। ওদের কাজই হলো সুর নাড়া। আমার ভয় ভয় লাগছে। ফালতু কথা বলবে না, এর মধ্যে ভয়ের কি আছে? বজলুর রহমান ঘুমোতে গেলেন। তার ভালো ঘুম হল না। রাতে কয়েকবার উঠলেন, পানি খেলেন, বাথরুমে গেলেন। যতবারই বাথরুমে গেলেন ততবারই লক্ষ্য করলেন তেলাপোকাটা যায়নি, মেঝেতে ঘুরঘুর করছে। অবশ্য এটা আগের পোকা নাও হতে পারে, হয়তো অন্য একটা। চাইনিজদের মতো সব তেলাপোকাও দেখতে একরকম, একটার সঙ্গে অন্য একটা আলাদা করা তার পক্ষে সম্ভব না। তার মনে হলো পোকাটা তার দিকে তাকিয়ে আছে। শুধু যে তাকিয়ে আছে তাই না, ঘাড় ঘুরিয়ে তাকে দেখার চেষ্টা করছে। তিনি পোকাটার গায়ে থুক করে থুতু ছিটিয়ে দিলেন। তারপরও সেটা নড়ল না, বরং তার দিকে খানিকটা এগিয়ে এলো। এ কি যন্ত্রণা! তিনি বললেন, যা হারামজাদা। পোকাটা থমকে গেল, এখন আবার সুর নাড়ছে। সুর নাড়া বন্ধ কর, হারামির বাচ্চা। পোকাটা সুর নাড়া বন্ধ করল। বজলুর রহমান এক দৃষ্টিতে পোকাটার দিকে তাকিয়ে রইলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পোকা, আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।